থামছে না ভারতের পুশিন চেষ্টা। 4 জেলার সীমান্তে শূন্য রেখায় প্রায় 100 মানুষ। বিএসএফ এর ঠেলে পাঠানো তৎপরতা রুখতে কঠোর অবস্থানে বিজিবি। প্রতিরক্ষা সহ বাণিজ্য সম্প্রসারণে একমত বাংলাদেশ তুরস্ক। 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সাংস্কৃতিক সমঝোতা সই। রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। দেশে গণতন্ত্র বিরোধী শক্তির উত্থান দেখছেন বিএনপি মহাসচিব। রুখে দিতে সব দলের ঐক্যের ডাক। জনগণ সতর্ক না হলে সংকটের আশঙ্কা। বর্ষার আগেই মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস বিস্তারে রাজধানীবাসীর অসচেতনতাকে দুষছে সিটি কর্পোরেশন। আক্রান্তের বাসা বাড়ির তথ্য নিয়ে অ্যাকশনের চিন্তা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। থামছেই না ভারতের পুশিন চেষ্টা। পঞ্চগড়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে সীমান্ত দিয়ে নারী, শিশুসহ প্রায় 100 মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় শূন্য রেখায় অবস্থান নেয় তারা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক গ্রামবাসীও। সীমান্তে আবারও পুশিনের চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরের বিভিন্ন বয়সী মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁর সাপাহারের কুলমুডাঙ্গা 238 নম্বর পিলার সংলগ্ন সীমান্ত চৌকি দিয়ে গেল রাতে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্তের শূন্য রেখায় আটকে যায় তারা। রাত থেকেই নোম্যান্স ল্যান্ডে আছেন ঠেলে পাঠানোরা। তারা বাংলাদেশি নন বলে জানায় বিজিবি। বিএসএফরা বাংলাদেশের মধ্যে তাদের তার কাটার পার করে দেয়। সুইচ গেট থেকে আমাদের বিজিবি ধরে নিয়েছে এবং পাবলিক সাথে গেলে ওদের এখানে জিরো লাইনে লিয়ে রাখছে। এখন পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতের টিয়াপাড়া ক্যাম্প থেকে 10 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। পরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয় বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বহুত প্রকার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিজিবি জিরো লাইনে দাঁড়িয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত তারা জিরো লাইনেই ইন্ডিয়ার অভ্যন্তরে অবস্থান করতেছে। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে নারী, শিশু সহ অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে বাধ্য হয় তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখায় 2 দিন ধরে অবস্থান করছে 6 শিশুসহ 28 জন। বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। 2 দফা পতাকা বৈঠকের পরও বিএসএফ তাদের সরিয়ে নেননি বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। তো এখন পর্যন্ত যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এখন পর্যন্ত 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল তল্লাশি। বিজিবিরা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বাত্মক টহল জোরদার করেছে। পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। এদিকে পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় নিজেদের টহল জোরদার করেছে কোস্টগার্ড। তাজিনা তাসনিম, সময় সংবাদ। ভারতে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দিল্লি। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible. বাংলাদেশ সীমান্তে ভারত সরকার মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র স্টিফেন ডুজারিক।
hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I have not been following this particular incident closely enough, but I will revert back to you. তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একথা জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ভাষ্য, বাংলাদেশ তার সীমানার বাইরে প্রভুত্ব নয়, বন্ধুত্ব ও অংশীদারিত্বের খোঁজে। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সই হয়েছে সংস্কৃতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক। হাকান ফিদান বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় ঢাকার পাশে থাকবে আঙ্কারা। বাণিজ্যিক সহযোগিতা $2 বিলিয়ন উন্নীত করার প্রত্যাশা তার। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম সফর। সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনায় বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ যেমন উঠে এসেছে, তেমনি এসেছে প্রতিরক্ষা, অ্যাভিয়েশন, তথ্য প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নানা দিক। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই মন্ত্রী। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশকে স্বাগত জানান হাকান ফিদান। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টিকে তিনি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে উল্লেখ করেন। আশ্বাস দেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশেই থাকবে আঙ্কারা। Bu duygu ve düşüncelerle değerli kardeşim Sayın Rahman'a nazik daveti ve heyetime gösterilen içten misafirperverlik için bir kez daha teşekkürlerimi sunuyorum. Hepinizi saygıyla, sevgiyle selamlıyorum. সীমানার বাইরে বাংলাদেশ প্রভুত্ব নয়, বন্ধুত্ব ও অংশীদারিত্ব খোঁজে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তুরস্কের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। Beyond our borders, we're friends and partners, not masters. We are here ready, extending our hands, and I know you are ready too. So there is no reason why we should not have very rapid actions to take our relationship to a very different heights in the future. দেশটির বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তুরস্কের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বর্তমান সরকার। My Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement, Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in বাংলাদেশ। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে হাকান ফিদানের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তুরস্ককে পাশে চায় জামাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আহ্বান জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবেই মেনে নেওয়া হবে না সীমান্তে পুশিন। শুক্রবার রাতে বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাদা বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় তাদের বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে জামায়াত। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আমাদের চামড়া শিল্প, আমাদের পাট শিল্প, গার্মেন্ট শিল্প, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়ে আমরা ফ্রুটফুল আলোচনা করেছি। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক
উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। এদিকে বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দেন, ভারত থেকে পুশ ইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সীমান্তে প্রায় প্রতিদিনই পুশিনের মতো ঘটনাগুলো ঘটছে। আমরা দেখছি যে শূন্যরেখায় মানুষকে পরিবার সহ রেখে যাওয়া হচ্ছে। আমরা সে বিষয়টাও তার কাছে আমরা তুলে ধরেছি। আমরা কোনোভাবেই বাংলাদেশে কোনো পুশিনের ঘটনাকে আমরা মেনে নেব না। সরকার যে পদক্ষেপটা গ্রহণ করছে, তাদের দেশের যারা নাগরিক আছে তাদেরকে বাংলাদেশে পুশিন করবার যে চেষ্টা, সেটা কোনো কালেই বাংলাদেশের জন্য তো নয়, এটা ভারতের জন্য ভালো হবে না এবং ভারতকে অবশ্যই সেটা বন্ধ করতে হবে। বৈঠকে তুরস্কের সঙ্গে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন বলে জানান দুই দলের নেতারা। রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়েই তারা এই সংবাদগুলো সেখানে করার চেষ্টা করছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে ভূ রাজনীতির নতুন সমীকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় হাকান ফিদানের সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা আঙ্কারা সম্পর্ক, যা বাংলাদেশের কৌশলগত পরিসর সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী। শাতিলা শারমিনের রিপোর্ট। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্ক, একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা, শিল্প এবং আঞ্চলিক কূটনীতিতে দেশটির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুরুত্ব তৈরি করেছে। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফর শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামরিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই তৃতীয় অথবা আরো দূরের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের তুরস্কের সাথে সম্পর্কের জায়গাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের যে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতা এর জোরদার করা অবশ্যই প্রয়োজন। অস্ত্র তৈরি করতে চায় বাংলাদেশ, হয়তো সেটাকে যৌথভাবে দেখতে পারে। বিশ্লেষকদের মতে ন্যাটোভুক্ত একটি প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের কৌশলগত বিকল্প ও আন্তর্জাতিক পরিসরকে সম্প্রসারিত করতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতির প্রতিযোগিতামূলক বাস্তবতায় কোনো নির্দিষ্ট বলয়ের অংশ না হয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ তাদের। ডিফেন্স তৈরি যে আধুনিকায়ন করা এবং এটা আধুনিক রাষ্ট্রের সাথে সহযোগিতা করে শিখতে পারি, সে কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। আমাদের শুধু একটু রাজনৈতিক কৌশলের দরকার, সফলভাবে ব্যবস্থাপনা করা দরকার। যদি করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে দক্ষিণ এশিয়া এই যে একটি পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় বাংলাদেশ কিন্তু অনেক উন্নত একটি স্তরে চলে যেতে পারে। ঢাকা আঙ্কারা সম্পর্কের অগ্রগতি এখন বাংলাদেশের কৌশলগত সক্ষমতা ও পররাষ্ট্র নীতির বিচক্ষণতার একটি পরীক্ষা বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্র ও জন অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এসব অপশক্তিকে রুখে দিতে গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় একথা বলেন তিনি। প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মাহবুবুল হক এবং সাবেক হুইপ মাহবুবুল আলম তারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্মৃতিচারণ করা হয় তাদের রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে। আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নানামুখী ষড়যন্ত্রের কবলে পড়েছে পুরো দেশ। সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের শত্রু চতুর্দিকে, সেই শত্রুর মধ্যে দিয়ে জনগণ আমাদের সঙ্গে আছে। অনেক কাজ করতে হবে এই সরকারকে। আমরা যদি পাশে না দাঁড়াই, হাতকে শক্তিশালী না করি, আর ষড়যন্ত্র সম্বন্ধে জনগণকে সতর্কতার মধ্যে না নিতে পারি, তাহলে পরে
বিপদও ঘটে যেতে পারে। একটি অশুভ শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে মরিয়া বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এসব অপশক্তি মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। যে কোনো মূল্যে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে এবং গণতন্ত্র রক্ষায় চক্রান্তকারীদের চিহ্নিত করে সরকারকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বিএনপি নেতারা। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাবের কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়েছে। শোক প্রস্তাব তার পরিবারকে জানাতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। গত ৩রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভার বিশেষ অধিবেশনের কার্যবিবরণীতে এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের প্রধান সচিব স্বাক্ষরিত চিঠি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পাঠানো হয়েছে। চিঠিতে বিধানসভার ওই বিশেষ সভার কার্যবিবরণীর অংশবিশেষ সংযুক্ত করে তা বেগম জিয়ার নিকট আত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়। ভোরের সময় আরও থাকছে। অপরাধের ধরন ও অঞ্চলভেদে চট্টগ্রাম কারাগার 4 ভাগ করার পরিকল্পনা। মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য আলাদা আবাসনের প্রস্তাব। বিভাজনে বিচারিক জটিলতা বাড়ার শঙ্কা। ফিফা বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশ। গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। ঐতিহ্যবাহী পুরান ঢাকায় একসঙ্গে র্যালি করল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। শুধু 2 লাতিন পরাশক্তিই নয়, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ অন্যান্য দলের ভক্তরাও সামিল হন বর্ণাঢ্য এই র্যালিতে। সবার অংশগ্রহণে গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বিশ্বকাপে মাঠের ফুটবলের উত্তাপ এখনো শুরু হয়নি, কিন্তু ফুটবলের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরান ঢাকার লক্ষ্মীবাজার। এখানে নেই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স, জার্মানির বিভাজন। প্রিয় দলের জার্সি আলাদা হলেও উৎসবের ভাষায় একটাই, ফুটবল। বিভিন্ন দেশের পতাকা হাতে শত শত সমর্থক নেমেছেন রাস্তায়। বিশ্বকাপকে ঘিরে ভালোবাসা আর সম্প্রীতির বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে এই বর্ণিল র্যালি। চারদিকে শুধু ফুটবলের রং, কোথাও ব্রাজিলের হলুদ সবুজ, কোথাও আর্জেন্টিনার আকাশি সাদা। দেখা মিলছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল সহ বিভিন্ন দলের পতাকাও। সাউন্ড সিস্টেমের তালে, স্লোগানের ছন্দে আর উচ্ছ্বাসের ঢেউয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাংলাদেশে বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগের বিস্ফোরণ। তবে লক্ষ্মীবাজারের এই আয়োজন শুধু নিজের দলকে সমর্থন নয়, বরং ফুটবলকে ঘিরে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করারও। শিশু থেকে প্রবীণ সবাই অংশ নিয়েছেন এই উৎসবে। যেই ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বিতা, বাংলাদেশেও সংঘর্ষের ঘটনা কম নয়। সেই ফুটবলই এখানে তৈরি করেছে সম্প্রীতির এক সুন্দর ছবি। আমরা দেশবাসীকে এই বার্তাই দিচ্ছি, যেই দলই হোক না কেন আমরা সবাই একে অপরের ভাই। খেলাধুলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। প্রতি জেনারেশন যেন ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করে। খেলার ভিতরে হার জিত আছে, বিশ্বকাপটা যদি আমরা হাতছাড়াও করি, যদি ব্রাজিলও নেয়, কোনো আফসোস নাই। তবে সম্প্রীতির বার্তা দিল ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থকরা যে যার দলকেই সেরা মানছেন, একে অপরকে দিচ্ছেন খোঁচা। এবারের আসরে বড় স্বপ্ন জার্মানি ভক্তদেরও। ফুটবলে ছোট দল বলতে কিচ্ছু নাই, তবে এইবার ফুটবলটা উন্মুক্ত, মানে জার্মান অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আমি মনে করি যে আমরা মাঠের পারফরমেন্সের উপর বেশি আমরা ফোকাস করছি, আশা করছি সেখানে ভালো পারফরমেন্স দিয়ে আমরা ৫ম বিশ্বকাপটা এবার নিজেদের ঘরেই তুলে নেব। আর মাত্র গুটি কয়েকদিনের অপেক্ষা। আগামী 11 জুন থেকে বিশ্বকাপ ফুটবল ঝড়ে কাঁপবে পুরো বিশ্ব। শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা, বাংলাদেশি ভক্তদেরও পাগলামি শুরু হয়ে গেছে। লক্ষ্মীবাজারের এই দৃশ্যই প্রমাণ করে আমরা ফুটবলকে কতটা ভালোবাসি। এখন দেখার অপেক্ষা ব্রাজিল, আর্জেন্টিনা নাকি জার্মানি নাকি অন্য কেউ এবারের বিশ্বকাপটা কোন দল রাঙায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। রংপুরে 500 ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে র্যালি করেন ভক্তরা। ফুটবল খেলাকে স্বাগত জানিয়ে শরৎপুর সহ পার্বত্য জেলা রাঙামাটি, সীমান্ত এলাকা হিলিতেও আনন্দ মিছিল বের করা হয়। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী হবে।
কারো প্রিয় ব্রাজিল, কারো আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশ জুড়ে উন্মাদনা। কেউ আকাশের রং ধারণ করেছেন, কেউ হলদে আবরণে ঢাকা। উল্লাসের কমতি নেই বাংলাদেশের শহর, বন্দর, গ্রামে। খেলা শুরু হতে দিন কয়েক বাকি থাকলেও এখনই চলছে কথার লড়াই। ব্রাজিলের সমর্থক আছে, তাদেরকে মুচলেকা দিয়ে 3 দিনের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছি আর্জেন্টিন ফ্যান ক্লাবের সদস্য হওয়ার জন্য। আমাদের পাঁচটা আমাদের কাছে আসতে গেলে ওনাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক। 3 দশক ধরে শরীয়তপুরে ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারও ব্যতিক্রম নয়। সহস্রাধিক মোটরসাইকেল, ট্রাক ও প্রাইভেট কার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন জেলার ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল মানে ফুটবল, ফুটবল মানে ব্রাজিল। খুবই ভালো লাগছে, হাজার হাজার লোকের সমাগম। এবার আমাদের হেক্সা মিশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমাদের এই বড় আয়োজনটা 1992 সাল থেকে শুরু হয়েছে। আমাদের বড় ভাই তারা করেছে একটা সময়, তাদের প্রজন্মে আমরা এখন আছি, ভবিষ্যতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম চলবে। রংপুরের পীরগঞ্জে 500 ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সমর্থকদের প্রত্যাশা, আসন্ন বিশ্বকাপেও দারুণ পারফরমেন্স দেখাবে প্রিয় দল। এদিকে পার্বত্য জেলা রাঙামাটি এবং সীমান্ত এলাকা হিলিতে শুক্রবার বিকেলটা ছিল বর্ণিল ও আনন্দময়। ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারপাশে। এবারও বিশ্ব জয় করবে আর্জেন্টিনা বলছেন ভক্তরা। এবারেও আমরা অনেক ভালো খেলবো এবং সকলকে দেখিয়ে দিব যে আর্জেন্টিনাই বস এবং আর্জেন্টিনাই নাম্বার 1। হিলিতে কি আর্জেন্টিনা আছে? হাজার হাজার লোক আমাদের এই র্যালিতে যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে। আর এই যাত্রায় শিরোপা হাতছাড়া হচ্ছে না, এমনটাই বিশ্বাস ব্রাজিল ভক্তদের। ব্রাজিল যাতে বিশ্বকাপ জয় করতে পারে ওই আশা প্রত্যাশা নিয়ে এখানে আসা। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল ম্যাচ। ওমর ফারুক, সময় সংবাদ। কক্সবাজারে ব্রাজিল ফুটবল ভক্তদের টেক্কা দিল আর্জেন্টাইন সমর্থকরা। 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে করেছে বিশাল এক র্যালি। এছাড়াও সমুদ্র সৈকতে উড়ানো হয়েছে 100 ফুট দৈর্ঘ্যের বিশাল এক পতাকা। সমর্থকদের বিশ্বাস, কাতারের পর এবারও বিশ্বকাপ জয় করবে আর্জেন্টিনা। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। এমন পাগলামি কেবল আর্জেন্টাইন ফুটবল ভক্তদের পক্ষেই সম্ভব। কদিন আগে 500 মোটরসাইকেল নিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিলেন ব্রাজিল ফুটবল ভক্তরা। সেটাকে টেক্কা দিতে কক্সবাজারের টেকনাফে মেসি ভক্তদের এই সমারোহ। শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভে প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে। পুরো পথ জুড়ে ছিল সমর্থকদের স্লোগান, উচ্ছ্বাস আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর্জেন্টিনার পতাকা, জার্সি আর নানা রঙের ব্যানারে সজ্জিত 500 মোটরসাইকেল নিয়ে সমর্থকদের এমন বর্ণিল আয়োজনে খোদ ম্যারাডোনার দেশে হয়েছে কিনা কে জানে। কিন্তু বিশ্বকাপ শুরুর প্রাককালে বাংলাদেশ ঠিকই করেছে, কারণ আর্জেন্টিনার নামটাই যে ভক্তদের কাছে বাড়তি আবেগ আর ভালোবাসার প্রতিচ্ছবি। যে ভালোবাসার খবর পৌঁছে যায় 17,000 কিলোমিটার দূরে থাকা লিওনেল মেসির শহরেও। আমাদের এই প্রত্যাশা হচ্ছে এই নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে, মানে এটা হচ্ছে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। এটা আমাদের প্রত্যাশা কি মানে আবারও আমরা চ্যাম্পিয়ন হব। টেকনাফ উপজেলার সর্বস্তরের মানুষ আজকে এখানে আমাদের কাছে সমবেত হয়েছে। আজকে তরুণ প্রজন্ম এবং আবাল বৃদ্ধ সবাই আমার সাথে সমবেত হয়েছে আমাদের সাথে। স্কেলোনি যেভাবে তার শিষ্যদের সাজাচ্ছে, যেভাবে ট্রেনিং দিচ্ছে, সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আবারও 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। আর্জেন্টাইন ভক্তদের বিশাল এই র্যালি ছাড়াও বিশেষ আকর্ষণ ছিল 100 ফুট পতাকার বিশেষ প্রদর্শনী। টেকনাফ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তারা ফিরিয়ে আনে 2022 বিশ্বকাপ জয়ে সুখস্মৃতি। ভক্তদের বিশ্বাস, ইতিহাস বিপক্ষে থাকলেও আবারও বিশ্বকাপ জয়ের পুনরাবৃত্তি মার্কিন মুলুকে ঘটাবেন লিওনেল মেসিরা। আমরা যেমন ঈদের মধ্যে খুশি করি, আজকেও মনে হচ্ছে যে আমাদের একটা ছোটখাটো ঈদ হয়ে গেছে। প্লেয়ার যেগুলো এখন স্কোয়াড আছে সবাই বিশ্বমানের প্লেয়ার। আমরা আশা করি এবারও আমরা ইনশাআল্লাহ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হব। বর্ণাঢ্য বাইক শোভাযাত্রার পর আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। গান, উচ্ছ্বাস আর ফুটবল প্রেমে মেতে ওঠা দর্শনার্থীরা উপভোগ করেন এক আনন্দ ঘন ও স্মরণীয় বিকেল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
শঙ্কা কাটল 2026 বিশ্বকাপ ফুটবল টিভির পর্দায় দেখা নিয়ে। খেলা শুরুর আগে এক সপ্তাহ আগে সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের 3 টেলিভিশন চ্যানেল। এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশনের পর্দায়। এমন খবরে উচ্ছ্বসিত দেশের ফুটবল প্রেমীরা। প্রিয় দলের পতাকা, জার্সি, বাড়ির ছাদে সমর্থনের প্রতিযোগিতা আর রাত জেগে খেলা দেখা, সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল যেন এদেশের মানুষের আবেগের অংশ। আগামী 11 জুন প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে পর্দা উঠছে বিশ্বকাপের 23তম আসরের। তবে বাংলাদেশের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের সম্প্রচার সত্ত্ব নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বকাপের খেলা দেখতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কাটিয়ে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে সময় টেলিভিশন সহ দেশের 3টি চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব পেয়েছে। কিছু অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে যে আমরা কি আদৌ খেলা দেখতে পারবো কিনা। যখন দেখছি যে সময় টিভি এরকম একটা বিষয়কে নিয়ে আগাচ্ছে, তো এটা আমাদের কাছে খুবই বড় একটা অ্যাডভান্টেজ। যেহেতু খেলাটা অনেক বছর পর হয়, তো এটা সবার একটা আবেগ থাকে। সবার ঘরে ঘরে তো সময় টিভি চলে, আমাদের বাচ্চারাও তো মনে করেন সময় টিভি দেখে সব সময়। ফুটবল প্রেমীরা বলছেন সময় টিভির পর্দায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা গেলে তা হবে সহজলভ্য। এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরো বাড়িয়ে তুলবে বলে আশা করছেন তারা। যদি খেলা সম্প্রচার হয়, মানুষজন আরো খুব সহজেই দেখতে পারবে। যেন আমরা অনলাইনেও এটা সরাসরি এবং সহজলভ্য হয় দেখার কারণে আমি এটাই আশা করি। শুধু তাই নয়, এতে করে দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলেও মত ফুটবল প্রেমীদের। সময় চ্যানেলটা বেশ অনেক বছর থেকে দেখছি তারা অনেক ভালো ভালো নিউজগুলো করছে, ভালো ভালো প্রেজেন্টেশনগুলো তারা আনছে। তো এইবার যেহেতু বিশ্বকাপ নিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা বিশ্বকাপটা চাচ্ছি, তাহলে সময় টেলিভিশনের সাথেই থাকবো। যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা তো এই অপরচুনিটিগুলো পায় না, তো সেই ক্ষেত্রে যেহেতু সময় টিভি এটা নিয়ে আসছে, তো অবশ্যই তাদের জন্য অনেক ভালো আনন্দের একটা বিষয়। তারাও দেখতে পাবে, আমরাও আছি, দেখব। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক গণমাধ্যম বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করার বিষয়টি নিশ্চিত করায় কোটি কোটি বাংলাদেশি দর্শক এবারের বিশ্বকাপ উপভোগ করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভালো থাকছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে 9 নম্বর গেট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:24 দিকে কার্গো শেডের মালামাল সংরক্ষণ স্থলে আগুন লাগে। খবর পেয়ে 3 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত 11:38 দিকে 2টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আড়াই মাসের ব্যবধানে ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এবার আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। চালক, হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুরনো ফেরি ও চালকদের বেপরোয়া আচরণের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। 25 মার্চ থেকে 5 জুন, সময়ের দূরত্ব প্রায় আড়াই মাস, কিন্তু জায়গাটা একই, দুর্ঘটনাও একই ধরনের। আগের বার 26 জনের প্রাণ ঝরলেও ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানোর নিয়ম মানার কারণে এবার বেঁচে গেল অনেকগুলো প্রাণ। কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরি থেকে বাসটি নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেয়ায় প্রাণে বেঁচে যান সবাই। বাসটি ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ বাহিনী আমাদেরকে ফেরিঘাট থেকে সবাইকে বাস থেকে নামতে বলে, তো আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার পরে বাসটা আপনার ফেরিতে যখন উঠতে গেছে এত স্পিডের সঙ্গে আসছে, ওটা একদম ফেরির উপর উঠে ভেঙে নিচে চলে গেছে। আজকে যে মানুষ যাত্রী যে কোনো হতাহত হয়নি, এটার জন্য সম্পূর্ণ আজকে পুলিশের অবদান। দেশবাসী যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা অবশ্যই বাস থেকে আপনারা নিজ উদ্যোগেই নামবেন, তাহলে এই ধরনের
দুর্ঘটনা থেকে হয়তো বাঁচা সম্ভব হবে। স্থানীয়দের অভিযোগ, পুরানো ফেরি ও বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। এরা গাড়ির রেস্ট দেয় না, নিজেরাও রেস্ট নেয় না, এগার ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই নৌরুটে যে ফেরিগুলো চলে এগুলো পুরাতন আমলের, এগুলোই দুর্বল ফিটনেসবিহীন, যে কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আর কত দুর্ঘটনা ঘটলে প্রশাসনের টনক নড়বে? দুর্ঘটনা তদন্তে 5 থেকে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা আপনাদের একটাই অনুরোধ করব, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠি। এদিকে বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আমাদের ঘাটের কোনো ত্রুটি বা কোথাও কোনো বিচ্যুতি আছে কিনা বা কি কারণে ভবিষ্যতের জিনিসগুলোকে আরও কিভাবে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে আসা যায় সেই কাজটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নৌ মন্ত্রণালয় থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় প্রাণ গেল 7 জনের। সিরাজগঞ্জে স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয়েছে 4 জনের। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেগুল্লা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সামনে অ্যাক্সেল ভেঙে গেলে সড়কের ওপর পড়ে যায় ভ্যানটি। এ সময় এনায়েতপুরগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক সহ আরোহী স্বামী স্ত্রী মারা যান। আহত হন একজন। নিয়ন্ত্রণ করতে পারেনি, গাড়িটা কন্ট্রোলে নিতে পারেনি, একশো ওই ভ্যানই মেরে দিয়েছে এবং কাছে মেরে দিয়েছে। স্বামী স্ত্রী এবং এই ভ্যান চালক এখানকারই মেগুল্লারি ভ্যান চালক, তাদের সবার পরিচয় পাওয়া গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 42 মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় 5 জনকে নেওয়া হয় হাসপাতালে। প্রাণ হারান অটোরিকশার আরোহী, স্বামী স্ত্রী ও তাদের শিশুপুত্র। একই পরিবারের 5 জন তারা ছিল সিএনজির মধ্যে। এর মধ্যে ড্রাইভার সহ 3 জন মারা গেছে। কাউসারের ওয়াইফ মারা গেছে, এখন কাউসারের একটা বাচ্চা আছে, ছোট ছেলে 7-8 বছরের, ছেলেরা করে মারা গেছে। পিকআপ আর একটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সবাই হসপিটালে চলে আসে, হসপিটালে এসে জানতে পারি স্যার 3 জনেই মারা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া যা আছে আমরা সবকিছু নেব। এছাড়া একই জেলার সরাইলের বাড়িউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। উচ্ছেদের 3 মাস যেতে না যেতেই আবারও দখল কক্সবাজার সমুদ্র সৈকত। শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি। রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষার প্রশাসন। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষে জড়ায় 2 দল গ্রামবাসী। এ সময় 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর এখনও থমথমে এলাকা। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে 2 দল গ্রামবাসী। জেলার গোপালপুর ও ভুয়াপুর উপজেলার 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকালে 144 ধারা জারি করে প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। আগুন দেয়া হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমার বাড়ি ঘর ভেঙেছে, আগুন ধরে 7 লাখ টাকা নিয়ে গেছে গা। আমদানি আমার খুব দাম নিছে। ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে গা, আগুন ধরে পুড়িয়ে দিছে। কোনো আচার বিচার করতেছে না, এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই দিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে পুরো এলাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন মারা যায়। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। দ্বিতীয় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের মানুষ। এরপরই স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। সময় সংবাদ, টাঙ্গাইল। ধারণ ক্ষমতার 4 গুণ বন্দী নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চলভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারাগার কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে আশঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মাত্র ১,৮৫০ জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে ৬,০০৯ জন। মহানগরের ১৬টি থানায় দায়েরকৃত মামলার অন্তত ৩ থেকে ৩,৫০০ আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরও অন্তত ১,৫০০। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। এই পরিবেশে যারা থাকতেছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। আমি খুবই আতঙ্কে থাকি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের ২,৫০০ এবং ৬০০-র বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক ৩৫০ রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরনো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দি থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দি আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরও বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণী বিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব ৫০০ গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির ৩ ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানেই একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য ৩৬ বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো ১০০ বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার আসছে বাজেটের খবর। আগামী বাজেটে আবাসন ব্যবসায়ীরা এমন নীতি কৌশল চান যাতে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের দাম নিয়ে লুকোচুরির আশ্রয় নিতে না হয়। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও দাবি তাদের, যদিও অবৈধ অর্থ বৈধ করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। তবে ফ্ল্যাটের নিবন্ধন প্রক্রিয়া এমনভাবে করার পরামর্শ যাতে রোধ হয় কর ফাঁকির প্রবণতা। সাইফুল ইসলামের রিপোর্ট। ফ্ল্যাটের এই রুমের সাথে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়হান শরীফ। তারপরও পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন ৩ বছরেরও বেশি সময় ধরে। সঞ্চয়ও করছেন, যদিও মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে না পেরে অধরাই থেকে যাচ্ছে সেই স্বপ্ন পূরণ। খুব ইনক্রিজ করতেছে, যা হচ্ছে আমাদের জন্য মিডিল ক্লাসের জন্য খুবই রেয়ার হয়ে যাচ্ছে। আমাদের যে ড্রিম, যে নিজের একটা ফ্ল্যাট থাকা বা নিজের একটা বাসস্থান থাকা, সেটা এখন খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের হিসাব, রড সিমেন্ট সহ কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কয়েক বছরের ব্যবধানে ভবন নির্মাণে ব্যয় বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। এমন বাস্তবতায় ফ্ল্যাটকে মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বলে দাবি সংগঠনটির, যা বিক্রি মন্দার কবলে ফেলেছে খাতটিকে। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতি, ইম্পোর্টেড আইটেমের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, সব কিছু মিলিয়ে ঢাকা শহরের মধ্যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কে স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়াটা খুবই দুরূহ ব্যাপার। এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে সব জায়গাতেই কিন্তু প্রাইস হিউজ বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মানের হোটেল করতে গেলে এই ধরনের প্রোডাক্টের উপরে তারা যাতে একটা
ছাড় দেব। এর মধ্যেও বিক্রি হলে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের আসল দাম নিয়ে চলে লুকোচুরি খেলা, যা সরকারকে বঞ্চিত করছে সঠিক রাজস্ব আদায় থেকেও। এমন দাবি তুলে নিবন্ধন হিসাবেও পরিবর্তন চায় রিহ্যাব। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট এইটিকে কমিয়ে এনে আপনার যে মূল্যে আপনি ফ্ল্যাট কিনছেন সেই মূল্যের উপরে আপনি রেজিস্ট্রিটা করে নেন। দরকার রেজিস্ট্রেশন কস্টটা আপনার মৌজা মাফিক আপনারা বাড়িয়ে দেন, তাহলে সবাই কিন্তু উইন উইন সিচুয়েশন। তবে মন্দার কবল থেকে আবাসন খাতকে টেনে তুলতে আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার দাবি সংগঠনটির। এতে অর্থ পাচার কমে দেশে বিনিয়োগ বাড়বে বলে যুক্তি তাদের। আপনি যদি এটা কোনো অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে এই টাকা কিন্তু দেশে বাইরে চলে যাবে, এবং বেগমপাড়া এইভাবেই তৈরি হয়েছে। তা আপনি আরেকটা বেগমপাড়া তৈরি করতে চান, সো আপনি এটা মেকানিজম করেন, এটা আইন করেন, রুল করেন, সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে টাকাটা দেশে বিনিয়োগ করার সুযোগ দেন। আমি এইটার পক্ষে। রাজস্ব ফাঁকি রোধে নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তনের সঙ্গে একমত হলেও অর্থনীতিতে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। সুযোগ না দিয়ে বরং যেটা করা উচিত, সব ধরনের ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, যে ল্যান্ডের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, এগুলোকে এনআইডির মাধ্যমে আমাদের টিনের সাথে যুক্ত করা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে পুরান ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ব্যয়ভার কমানোর দাবিও খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এজন্য নগরবাসীর অসচেতনতাকে দুষছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর আক্রান্তদের বাসা বাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর অ্যাকশনে যেতে চায় ঢাকা উত্তর সিটি। পাভেল আমিনের তোলা ছবিতে MA আজিমের রিপোর্ট। সড়কের পাশেই যেন মশার চাষ। খোদ রাজধানীর কাঁটাবনেই দেখা মেলে এমন চিত্রের। বৃষ্টি হলেই জমে পানি, জন্মায় মশা। তবে এসব এখনো নজরে পড়েনি সিটি কর্পোরেশনের। আমরা মশার জন্য বিরক্তি হচ্ছে, মশা কামড়াচ্ছে এবং নানান রকমের মানুষের অসুখ হচ্ছে। কখনোই আমরা দেখি না এখানে সিটি কর্পোরেশনের মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। বিগত বছরের হিসেব বলছে জুন থেকে সেপ্টেম্বর এই সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনের পরিসংখ্যানও দিচ্ছে জনগণকে সতর্কবার্তা। 7 তলা 8 তলা 9 তলা পর্যন্ত মশা উঠে। ফোকা দিত সকালবেলা ওই যে স্প্রে মারতো, ওই ধরনের কোনো কার্যক্রম আমাদের ওয়ার্ড বলতে দেখি না। চিকিৎসকের পরামর্শ, শুরু থেকেই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভাঙতে হবে সংক্রমণের চেইন। সে অন্তত মশারির মধ্যে থাকলো, যেন তাকে কামড়ে পরিবারের অন্য কাউকে যেন এই মশাটা কামড় দিতে না পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করতে পারলে কিন্তু আমরা চেইনটাকে ব্রেক করে দিতে পারতেছি। সরু অলিগলির পুরান ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে প্রস্তুতি। এজন্য জনগণকে আগে সচেতন করতে চায় তারা। আর উত্তর সিটি আক্রান্তদের বাসা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর যেতে চায় অ্যাকশনে। বৃষ্টি হলে পানি জমবে, পানি জমলে মশা হবে। তো আমরা যদি এখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের মাধ্যমে এই সোর্সটাকে যদি আমি সরাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় 50% লার্ভার জমানোর জায়গাটা আমি সরাই ফেলতে পারি। বাড়ির আশেপাশে ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতরে কি ওষুধ দেই না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ড্রয়িং রুমে যখন একটা ফুলদানি থাকবে বা একটা পানিতে ফুল ছড়ানো থাকবে, সেখানেও লার্ভা উৎপন্ন হয়ে যাচ্ছে। চিকিৎসায় ডেঙ্গু রোগী ভালো হয়, তবে প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসা দিয়ে সম্ভব নয়। পাড়া মহল্লায় ডেঙ্গুর এমন প্রজনন আর বংশবিস্তার প্রতিরোধ করা না গেলে কখনোই কমবে না ডেঙ্গুর ভয়াবহতা। MA আজিম, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে একদিনে মারা গেল আরও 5 জন। 3 মাসের কম সময় মৃত্যু ছাড়িয়েছে 600। এর মধ্যে অর্ধেকের বেশি প্রাণহানি মে মাসে। হাম পরিস্থিতিকে জরুরি অবস্থা ঘোষণা করা হলে প্রাণহানি কমানো যেত বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। মনির হোসেনের রিপোর্ট। 15 মার্চ থেকে 5 জন, ক্যালেন্ডারের পাতায় 3 মাসের কম। তবুও এ সময়ে হাম কেড়ে নিয়েছে 6 শতাধিক প্রাণ। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এবছর হামে প্রথম 20 দিনেই মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। পরের 100 মৃত্যু ঘটেছে মাত্র 12 দিনে। এরপর মে মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। 10-12 দিন ধরে জ্বর ছিল, জ্বরটা কমতেছিল না। তারপরে আমরা ডাক্তার দেখছিলাম, ডাক্তারে বলছে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আমরা ভর্তি ছিলাম।
ওখান দিয়ে কিছুদিন পর দেখতেছি কি র্যাশ র্যাশে পুরো শরীর ভরে গেছে। হামের কিছু লক্ষণ আছে আর রক্তে ইনফেকশন আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের ভাষ্য, জরুরি অবস্থা ঘোষণা করা হলে কমানো যেত মৃত্যু হার। এমনি আমাদের দেশে প্রশাসনিক জটিলতা অনেক বেশি, তারপরে যদি এরকম জরুরি অবস্থায় সেটা আমাদেরকে বাধা দেয়, সেটা খুবই আমাদের প্রাণে লাগে। জরুরি অবস্থা হলে প্রত্যেকটা মন্ত্রণালয় সতর্ক হয়ে যেত এবং তাদের থেকে তারা নিজেই কাজ করতো, তারাই যোগাযোগ করতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। অন্যান্য দুর্যোগের মতো স্বাস্থ্য খাতের সংকটকে জরুরি বিবেচনায় নিয়েই পরিস্থিতি মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষকে বাঁচাতে হবে, এটা হওয়া উচিত আমাদের 1 নম্বর। আমাদের সিস্টেমে আছে কি নেই এটা হবে সেকেন্ডারি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে হামসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও চালু হচ্ছে না কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত 10,000 আইসিইউ ইউনিট। অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। আইসিইউর সেবা না পাওয়ায় মুমূর্ষু রোগীদের পাঠানো হয় ফরিদপুর কিংবা ঢাকা মেডিকেলে। এতে খরচের সঙ্গে বাড়ছে ভোগান্তি। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল সংকটে চালু করা যাচ্ছে না আইসিইউর সেবা। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। আমার বাচ্চারা ঢাকা রেফার করছে, কিন্তু টাকা পয়সার লেগে আমরা যাইতে পারতাছি না। মাদারীপুর সদর উপজেলার তালতলা এলাকার বাসিন্দা শাহিদা বেগম 6 মাসের সন্তান ফাহিমকে ভর্তি করেন 250 শয্যা জেলা হাসপাতালে। হামে আক্রান্ত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক। স্বামী ফরিদ চকিদার রাজমিস্ত্রির কাজ করেন। অর্থাভাবে মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারছেন না ফাহিমের বাবা মা। একই অবস্থা এখানে সেবা নিতে আসা অধিকাংশ মুমূর্ষু রোগীর। অথচ জেলার 13.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 250 শয্যার হাসপাতাল। কেনা হয় 3 কোটি টাকার আইসিইউ সহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে 2023 সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছে ইউনিটটি। অথচ আজও মিলছে না সেবা। ডাক্তার বলছে ঢাকা লয়ে যাইতে, আমরা তো গরিব, আমরা যাইতে পারি নাই। এখানে যদি আইসিইউ থাকতো তাহলে আমরা এখানে আইসিইউ সেবাটা পাইতাম। এখানে কোনো আইসিইউ নাই, আছে কিন্তু সেবা পাচ্ছি না আমরা। লাইফ সাপোর্ট দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার এসব যন্ত্রপাতি থাকলেও 24 ঘন্টায় বন্ধ থাকে হাসপাতালের 7ম তলার এই রুমটি। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। আইসিইউটা চালু না হওয়ার ফলে একদিকে যেমন টাকার অপচয় হচ্ছে, অপরদিকে মুমূর্ষু রোগীদের জীবনহানি হচ্ছে। অবশ্য শিগগিরই আইসিইউর সেবা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় সিভিল সার্জন। আইসিইউতে এবং 250 শয্যা হাসপাতাল দুইটাতেই সরকারিভাবে পদায়িত জনবল নেই। খুব দ্রুতই হয়তো আমরা আশার আলো দেখতে পাবো এবং মাদারীপুরবাসীকে কাঙ্ক্ষিত সেবা 250 শয্যা হাসপাতালের মাধ্যমে এবং আইসিইউর মাধ্যমে দিয়ে তাদের চাহিদা পূরণে আমরা অনেকটাই সক্ষম হতে পারবো। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের 266টি পদের মধ্যে 102টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। শিশু কিংবা বৃদ্ধ, মুমূর্ষু যে কোনো রোগীর জন্য আইসিইউ সেবা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে রোগী, তবে কেন এই আইসিইউ সেবা চালু হচ্ছে না সেটি এখন বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ টিনশেড ঘরের কয়েকটি কক্ষে চলছে চিকিৎসা সেবা। একটি কক্ষে বসেন একাধিক চিকিৎসক। ওয়ার্ডের অবস্থাও একই, নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। অবকাঠামোগত এমন সমস্যার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চরাঞ্চলে হাসপাতাল না থাকায় প্রসূতি নারীসহ জরুরি রোগীদের নৌযানে করে নিয়ে যেতে হয় হাসপাতালে। চাঁদপুরে মেঘনাপাড়ের জনপদ হাইমচর, ঈশানবালা, নীলকমল ও মাঝের চর সহ দুর্গম চরগুলোতে নেই ক্লিনিক কিংবা হাসপাতাল। চিকিৎসা সেবা নিতে পাড়ি দিতে হয় মেঘনা নদী। তবে মূল জনপদে সরকারি যে হাসপাতাল তারও বেয়াল দশা। জরাজীর্ণ টিন শেডে চলে স্বাস্থ্যসেবা, নেই এক্সরে মেশিন, অস্ত্রোপচার এবং প্রসূতি ডেলিভারির কক্ষ। চালকের অভাবে 2টি অ্যাম্বুলেন্সও বিকল। কারেন্ট থাকে না, আশেপাশে পানি নাই, দূর থেকে পানি আনতে হয়। ইমিডিয়েটলি স্যাররা ট্রান্সফার করে চাতু নেওয়ার জন্য আমরা নিতে পারি না, সিএনজি প্রাইভেট কার ঢুকাইতে হয়। পুরো হসপিটালই আসলে ভঙ্গুর দশা। এটা বলা যায় একটা পরিত্যক্ত হাসপাতালে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের অপ্রতুলতার কারণে ঠিকভাবে কিন্তু সেবাটা রোগীদেরকে আমরা দিতে পারতেছি না। সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা জানালেন সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য। এখানে আসলে সেবাটা যেভাবে মানুষ আশা করে সেভাবে আসলে দেওয়া যাচ্ছে না। রোগীদেরও ভোগান্তি, আমাদের ডক্টরদেরও অনেক কষ্ট হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে যে চলমান কাজটুকু আছে এবং আপনার গাতব্যে বলছি যে টিনের ঘরটি ছিল, এখানে ডাক্তাররা বসেন, এখান দিয়ে পানি পড়ে, সেখানে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি
টিনগুলো পরিবর্তন করে দিয়েছি। 4 বছর আগে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জুলাই আন্দোলনের পর পালিয়ে যায় ঠিকাদার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। উচ্ছেদের 3 মাস যেতে না যেতেই আবারও দখল হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। উচ্চ আদালতে রিট ঠুকে দিয়ে বালিয়াড়িতে গড়ে উঠেছে শত শত ঝুপড়ি দোকান। এতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা আবারও পরিণত হয়েছে বস্তিতে। জেলা প্রশাসন বলছে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের গর্জন, বাতাসে উঠছে বালু। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বালুচরে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। সারি সারি ঝুপড়ি দোকান, ত্রিপল আর ভ্যান গাড়ি নিয়ে গড়ে তোলা অস্থায়ী স্থাপনা। পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল মার্চে কক্সবাজার এসে সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অভিযানে উচ্ছেদ করা হয় সহস্রাধিক অবৈধ দোকান ও স্থাপনা, কিন্তু মাত্র 3 মাসের ব্যবধানে আবারও সেই বালিয়াড়িতে গড়ে উঠেছে স্থাপনা। তবে দোকানিদের দাবি জীবিকার তাগিদে সৈকতে ফিরে আসা। জানান উচ্চ আদালতে করা হয়েছে রিট। আমরা কখনো চাই না যে কক্সবাজার পর্যটন নগরী একটা পুনর্বাসন এলাকা হোক। আমরা ব্যবসা হিসেবে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি না। পর্যটন সংশ্লিষ্টরা বলছে বারবার উচ্ছেদ অভিযান হলেও দীর্ঘমেয়াদী সমাধান না থাকায় আবারও ফিরে আসে দখলদাররা। কোনোভাবে একটা বিচে এরকম বস্তি অবস্থা থাকা উচিত না, কারণ পৃথিবীর কোনো দেশে বিচ কেন্দ্রিক এরকম কুড়ে ঘর বস্তিঘর নেই। পর্যটকের চলাফেরায় সমস্যা হচ্ছে। জেলা প্রশাসন বলছে বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এটা আমরা এরপরে তার একটা রিড করেছি, আমরা রিডের জবাব দিচ্ছি এবং কোর্টের নির্দেশনা অনুসারে আমরা দ্রুত এই ব্যবস্থা নেব। সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর সব সাময়িক অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নতুন করে কোনো অনুমতিও আর দেয়া হবে না বলেও জানানো হয়েছে। 1 জুন জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বেহাল রাঙামাটি ঝুলন্ত সেতু এলাকা। উন্নয়ন কাজের ধীরগতির কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে পর্যটকদের। তবে কাজটি দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটি পর্যটন শিল্পের আইকনিক স্থান ঝুলন্ত সেতু, যেখানে প্রতিদিন ভিড় জমায় ভ্রমণ পিপাসুরা। সেতু পার হয়ে অপর প্রান্তে দর্শনীয় স্থানে যেতে বিপাকে পর্যটকরা। নির্মাণাধীন সিঁড়ির কাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে করছে চলাচল। পর্যটকদের সুবিধার্থে ভাঙাচোরা রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। উন্নয়ন কাজ করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কিছু কাজ শেষ হলেও ধীরগতির কারণে সমস্যায় পড়ছেন পর্যটকরা। নির্মাণ সামগ্রী ফেলে রাখা, বস্তা ফেলে রাখা, একজন পর্যটক হিসাবে কিন্তু এটা আমাদের মোটেও কাম্য না। রড বের হয়ে গেছে, হয়তো অনেকে অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা করার উপযুক্ত সময় কি এখন কিনা? ঈদের বন্ধের কিছুদিন পর শুরু করা হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। দ্রুত উন্নয়ন কাজটি শেষ করার আহ্বান জানালেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। এটা আমরা দেখেছি যে প্রায় 6 মাস ধরে চলছে। তবে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব জেলা পরিষদকে দ্রুত কাজটি শেষ করার জন্য। আর কাজটি দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন পরিষদ চেয়ারম্যান। ইতিমধ্যে আমি কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার সেকশনের সঙ্গে আলাপ করে এটা কাজ অবিলম্বে শুরু হবে এবং এটা সুন্দর করে বাস্তবায়ন করবে। জেলা পরিষদের তথ্য মতে ঝুলন্ত সেতু এলাকার রাস্তা, সিঁড়ি ও আনুষঙ্গিক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 1.5 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর দাঁড়িয়ে থাকা চনপাড়া ডেমরা সেতুটি এখন আর শুধু একটি পুরনো অবকাঠামো নয়, এটি পরিণত হয়েছে এক ভয়াবহ ঝুঁকির প্রতীকে। ফাটল, রড বের হয়ে যাওয়া ও কাঁপতে থাকা কাঠামোর কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত মানুষ। তবে ঝুঁকিপূর্ণ ঘোষণা থাকলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। রাশেদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রায় 3 দশক আগে নির্মিত এই সেতুটি একসময় আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, কিন্তু এখন পিলার ফেটে যাওয়া, পলেস্তরা খসে পড়া এবং কাঠামো দুর্বল হয়ে পড়ায় এটি হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ।
প্রতিদিন শত শত নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থী এই সেতু দিয়ে চলাচল করছে। এলজিডি সেতুটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনও দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের ভাষায় এটি এখন এক ধরনের মৃত্যুফাত। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কার্যত কোনো বাধাই নেই। বালুবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চলাচলের সময় সেতু কেঁপে ওঠে, ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজ যাওয়ার সময় যখন জ্যাম থাকে, ব্রিজের নিচ দিয়ে কাঁপে, তো আমরা অনেকে ভয় পাই। এটা মানুষের ভোগান্তি শেষ নাই, একসাথে দুইটা গাড়ি ক্রস করতে পারে না, একবারে ঝুঁকিপূর্ণ। কতবারই করছে বান্টন দিচ্ছে কি করানোর লিগে, তারপরে গাড়ি যেসব বড় বড় ওই গাড়ি রাতের অন্ধকারে, যখন রাতের 10টার পরে লোক কম থাকে, তখন মনে করেন বাহারে সুন্দর ব্যাঙ্গে ব্যাঙ্গে ঠেলে জায়গা পিক আপ গুলো, এগুলো বড়গুলো গাড়িগুলো নতুন করে কাজ করা দরকার, কারণ যে কোনো সময়টা হয়ে যেতে পারে। দ্রুত এই ব্রিজটা যদি হয় তাহলে এই রূপগঞ্জ আর ঢাকা যোগাযোগটা আর কি থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং দ্রুত কাজ করার চেষ্টা চলছে। এলজিডি প্রতিমন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করেছেন যে ব্রিজটি যাতে পুনর্নির্মাণ করা হয়। আমরা জেলার মিটিংয়ে উপস্থাপন করেছি। আমরা আশা করছি খুব দ্রুততার সাথে, আমরা এটা আশা করছি যে নেক্সট বাজেটে এই ব্রিজটি অনুমোদন দেয়া হবে। 1991 সালে প্রায় 100 কোটি 10 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 110 ফুট এবং প্রস্থ 12 ফুট। সময় সংবাদ, রূপগঞ্জ। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ভোরের সময় ঈদের দীর্ঘ ছুটি শেষে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট, নৌরুট হয়ে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। সর্বশেষ খবর জানাতে পাটুরিয়া ঘাটে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করে একদম দীর্ঘ ছুটি কাটিয়ে মানুষ কিন্তু কর্মমুখী হচ্ছে একদম শেষ সময়ে। আজকে যেহেতু অনেক পোশাক কারখানা খোলা রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে পাটুরিয়া ঘাট এলাকাতে। এছাড়াও কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট, নৌরুট কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে। যদিও গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল তার জন্য কিন্তু মানুষ সচেতন হয়েছে এবং ঘাট এলাকাতে কিন্তু তারা আসছে এবং কি তারা নিয়ম মেনেই ঘাট পার হচ্ছে। আমরা দেখেছি যে 2015 সালের 22শে ফেব্রুয়ারি পদ্মায় কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা ডুবে গিয়েছিল, তখন কিন্তু 81 জনের প্রাণহানি ঘটেছিল। 2021 সালের 17 অক্টোবর পাটুরিয়ার 5 নম্বর ঘাটে ফেরি, দীর্ঘ লক্করজোকর ফেরি আমানত শাহ ডুবে গিয়েছিল, তখনও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু মালামাল এবং যানবাহনের ক্ষতি হয়েছিল। এবং 2024 সালের 17 জানুয়ারিতে যে ঘন কুয়াশার কারণে পদ্মার মধ্যে রজনীগন্ধা ডুবে গিয়েছিল, সেখানে কিন্তু একজন নিহত হয়েছিল এবং একদম 9টি ট্রাক এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2026 সালের 25শে মার্চ একটা সৌহার্দ্য পরিবহনের বাস দৌলতদিয়া ঘাটে সেখানে ডুবে গেলে সেখানে 26 জনের প্রাণহানি ঘটে। এছাড়াও কিন্তু গতকালে যে প্রাণহানির সংখ্যা একদম জিরো থাকাতে আসলে এই নৌরুটের যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছে এটা মানুষ এবং সকলেই সচেতন হয়েছে এবং বিআইডব্লিউটিসি, টিএ এবং যারা রয়েছে তারা কিন্তু অনেকটা একটা নিয়ম বেঁধে দিয়েছে যে এই বিধিনিষেধের কারণেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমানত শাহ নামের একটি ফেরি আমরা নঙ্গর করতে দেখেছি পাটুরিয়া ঘাট এলাকার 3 নম্বর ঘাটে। তখন কিন্তু এই ঘাটটিতে কিন্তু একটা বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একটা বেলা যত বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু এখানে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট, নৌরুটে মোট 23টি ফেরি, 32টি লঞ্চ এবং 67টি স্পিড বোট নিয়োজিত রেখেছে বিআইডব্লিউটিসি ও টিএ। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য।
যুক্ত ছিলাম মানিকগঞ্জে। কুমিল্লা নগরীতে চলাচল করছে সড়কের সক্ষমতার কয়েক গুণ বেশি অটোরিকশা। বেপরোয়া গতির এই যানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপ্রশিক্ষিত চালক, দুর্বল তদারকি এবং নিয়ন্ত্রণহীন অটোরিকশার সংখ্যা বৃদ্ধিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইশতিয়াক আহমেদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কুমিল্লা নগরীর কান্দিপাড় এলাকায় অটোরিকশার ধাক্কায় নিহত হন ৭১ বছর বয়সী রফিকুল ইসলাম। এর ১৫ দিন পর ২৮ মে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অটোরিকশা ধাক্কায় গুরুতর আহত হয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী রামিসা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতের ফাঁকা সড়কেও ঘটছে দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই একটা বেপরোয়া গতিতে চলতে থাকা একটা অটোরিকশা সজোরে এসে আব্বুকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়েই সেখান তো হয় নাই, একটা চাপও দেয়। ঈদের দিন তো গরু দেখতে সবাই বাইরে, ঈদ মানে তো আনন্দ, কিন্তু ওর উপরে এত স্পিড করে ওই দিন তো এত গাড়িও ছিল না। দুর্ঘটনায় হচ্ছে অঙ্গহানি, কেউ হারাচ্ছেন কর্মক্ষমতা। পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক ও মানসিক সংকট। যাবে উত্তর সাইডে, হ্যাঁ আমারে দক্ষিণ সাইডে যাই, এর ধুবের ভিতরে যাই আমারে দিচ্ছে বাড়ি। প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দেওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দিলে দেখা যাবে অনেকটা নিয়ন্ত্রণ আসবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে কুমিল্লা নগরীর সড়কে সর্বোচ্চ 15,000 অটোরিকশা চলাচলের সক্ষমতা রয়েছে, তবে বাস্তবে এর সংখ্যা কয়েক গুণ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অপ্রশিক্ষিত চালক আর তদারকির অভাবে বাড়ছে দুর্ঘটনা। এই মুহূর্তে সবচেয়ে বড় ঘাতক হচ্ছে অটো। বেপরোয়া চলাচল, তাদের নিয়ন্ত্রণহীন আচরণ এবং তাদের যে কোনো অটো যারা চালায় আমার ধারণা তাদের ম্যাক্সিমামই কোনো প্রশিক্ষণ নাই। অটোরিকশার সংখ্যা কমিয়ে চালকদের প্রশিক্ষণের আওতায় আনার কথা বলছে সিটি কর্পোরেশন। এই অটো এবং মিশুকগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবো। যারা চালক তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। নগরীর সড়কে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনায় পরিবারগুলো হারাচ্ছে প্রিয়জন আর আহতরা বয়ে বেড়াচ্ছেন আজীবনের ক্ষত। এখন দেখার বিষয় প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি নতুন কোনো দুর্ঘটনায় আবার আলোচনায় আসে এই সংকট। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। ডাম্পিং স্টেশন না থাকায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন ময়লার ভাগাড়। অথচ ৯ বছর আগে শ্রীপুরে শোধনাগার নির্মিত হলেও নানা জটিলতায় সেটি চালু হয়নি এখনও। এমন বাস্তবতায় সরকারের দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানের দাবি এলাকাবাসীর। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক থেকে শুরু করে মহল্লার অলিগলি সবখানেই আবর্জনার স্তূপ। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার সড়ক, মহাসড়ক সবখানেই দেখা যায় ময়লা আবর্জনা। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় বছরের পর বছর ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশেই ফেলা হচ্ছে গৃহস্থলী ও কারখানার রাসায়নিক বর্জ্য। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। শিল্পাঞ্চল খ্যাতি পাওয়া এই শ্রীপুর উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ। নাগরিক সেবার মান উন্নয়নে এখানে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করলেও এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাথা ব্যথা নেই কারোরই, যার ভুক্তভোগী এখন পুরো দেশবাসী। মহাসড়কের উপর কেমিক্যালযুক্ত এসব ময়লা খালবিল হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীতেও। দুর্গন্ধ, রাস্তাঘাট দিয়ে যাইতে পারি না, বাতাসের সাথে এই জিনিসগুলো মিশতেছে, এটার কারণে অনেক ধরনের রোগবালাই হতে পারে। অথচ প্রায় ৯ বছর আগে আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। অত্যাধুনিক এই স্টেশনের নির্মাণ কাজও শেষ হয় অনেক আগেই, তবে বিপত্তি বাধে বন বিভাগের আপত্তিতে। ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তায় বনের জমি থাকায় তা পৌরসভাকে ব্যবহারের অনুমতি দেয়নি সংস্থাটি। অবশেষে সেই অনুমতি মিললেও এবার বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়। রাস্তাটা ব্যবহারের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি, কিন্তু আমাদের আরেকটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনের সংযোগের একটা বিষয় আছে। তো সেই বিষয়ে আমরা পত্র প্রেরণ করেছি। জনস্বাস্থ্য প্রকৌশলের যে ওয়েস্ট প্ল্যান্টটা রয়েছে সেটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমরা পার্মানেন্টলি এই ময়লার একটু সমাধান করতে পারবো।
স্থানীয় সংসদ সদস্য জানান, শিল্প এলাকার প্রতিটি ইউনিয়নেই ময়লা ফেলার নির্ধারিত স্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটা ইউনিয়নে আমাদের একটা করে ডাম্পিং স্টেশন থাকা দরকার। যদি ডাম্পিং স্টেশন থাকে তাহলে আমরা সেই জায়গায় আমরা ময়লা ফেলতে পারবো। আমরা নানানভাবে জায়গা বের করার চেষ্টা করছি যে কোথায় আসলে ডাম্পিং স্টেশন করা যায়। আবর্জনা থেকে মুক্তি না মিললেও বর্জ্য অপসারণের জন্য নিয়মিত কর আদায় করছে শ্রীপুর পৌর কর্তৃপক্ষ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে বান্দরবান শহরের পানি প্রবাহের একমাত্র মাধ্যম মিসকি খাল। বর্ষায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন পৌর এলাকায় বসবাসকারী হাজারো বাসিন্দা। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। দেখে সরু নালা মনে হলেও এটি একসময়ের প্রবাহমান খাল। শহরের বুক চিরে বয়ে চলা খালটি মিশেছে সাঙ্গু নদীতে। দীর্ঘদিন ধরে দৈনন্দিন কাজে এই খালের পানি ব্যবহার করে আসছে এলাকার মানুষ। এছাড়াও বর্ষাকালে শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম মিসকি খাল। কিন্তু শহরের একাধিক স্থানে খাল দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে খালের অধিকাংশ জায়গা রূপান্তরিত হয়েছে ঝিরিতে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় বন্যা। অবৈধ বাড়িঘর চলার কারণে অতিরিক্ত ময়লা আবর্জনায় ঝিরিটি পর্যাপ্ত পরিমাণে ভরাট হয়ে গেছে। অনেকে খাল দখল করে ফেলতেছে, দখল করে ঘর বাড়ি বসত বাড়ি বানাচ্ছে। যে ঝিরিটা পরিষ্কার একটা রাখা দরকার ছিল সেটা তারা রাখে। খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে প্রশাসন। সরকারের কাছে একটি প্রজেক্ট সাবমিট করেছি খাল খনন এবং খালের পাড় বাদে। আশা করি এটা দ্রুত আমরা অনুমোদন পেয়ে যাবো। এটা যদি অনুমোদিত হয়ে যায় তাহলে আমরা মেক্সিকাল খনন এবং পাড় বাঁধের কাজ শুরু করে দেব। গেল 2 দশক ধরে মিসকি খালের দুপাশে গড়ে উঠেছে 1000-এরও বেশি অবৈধ স্থাপনা। সময় সংবাদ, বান্দরবান। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার পাহাড়ি টিলাভূমিতে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। দূর দূরান্ত থেকে বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। লিচুর বাম্পার ফলনে খুশি বাগান মালিকরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। থোকায় থোকায় ঝুলে আছে মৌসুমী রসালো ফল লিচু। চলতি মৌসুমে পাহাড়ি লালমাটি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলার 555 হেক্টর জমিতে চায়না 2 ও চায়না 3 বোম্বে এবং পাটনা জাতের লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাগানগুলোতে বাম্পার ফলন হয়েছে। এদিকে লিচু বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড় বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি গাছ থেকে লিচু পেড়ে খেতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। এর আগে আমি আর কখনো আসি নাই, প্রথম আসছি। বিজয়নগরের মতো এত সুন্দর লিচু বাগান আমি আগে কখনো দেখিনি। একটা লিচু বাগান আছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে, আবার খাইতেও ভালো লাগতেছে। এই নিজ হাতে ধরে যে লিচু পেরে খাওয়ার যে আসলে বিষয়টা, এটা আসলে অন্যরকম। প্রায় এই বাগান থেকে 2000-2500 টাকা দর কিনে নেই নিয়ে আমরা এই অন্য নিয়ে বেশি। স্বাদে রসে পরিপূর্ণ ও বিষমুক্ত লিচু বাগানই দর্শনার্থীদের কাছে বিক্রি করতে পেরে খুশি বাগান মালিকরা। এই বছরও ভালো লিচু হয়েছে আসলে অন্যান্য বছরের তুলনা। কুমিল্লাতে আসছে আপনার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে এই যে নরসিংদী থেকে, আশুগঞ্জ থেকে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 1200 বাগানে লিচুর আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদেরকে শুরু থেকেই মাটিতে যে সার দিতে হবে সেই পরিমাণ সহ বিভিন্ন রোগ এবং পোকামাকড় আক্রমণে কি ব্যবস্থা নিতে হবে সেইগুলো কৃষকদেরকে সাথে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। 3 উপজেলার বাগান থেকে অন্তত 2331 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 30 কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নষ্ট হওয়ার শঙ্কায় নির্দিষ্ট সময়ের আগেই লিচু পেরে বাজারে তুলছেন দিনাজপুরের চাষিরা। তাদের দাবি, বাজারে প্রচুর আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি করছেন কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পুলিশ সুপার বলছেন, আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয় তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 5400 হেক্টর জমিতে চাষ হওয়া লিচুর বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন।
চাষিদের দাবি, বৈরী আবহাওয়ায় লিচুর ফলন যেমন কমেছে, তেমনি প্রচণ্ড তাপপ্রবাহের আগেই লিচু নামিয়ে নেওয়া হচ্ছে বাজারে। জেলার কালীতলা বাজারে বেদানা, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু বেচাকেনা হচ্ছে। বাজারে ওঠার কথা রয়েছে চায়না 3, কাঁঠালি ও হারিয়া জাতের লিচু। বোম্বাই লিচু প্রতি শ 250 থেকে 300 টাকা এবং বেদানা প্রতি শ 500 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাদ্রাজি প্রতি শ 200 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। লিচির বাজার মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। রোদ বেশি হওয়ার কারণে গাছে লিচু রাখতে পারতেছে না বাগানিরা। অনেক দাম কম আছে মালের, এই জন্য আমরা গৃহস্থ বা পাইকার খুব সমস্যায় আছি। জিআই স্বীকৃতি পাওয়া দিনাজপুরের লিচু সংরক্ষণে ফল গবেষণা ইনস্টিটিউট ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের দাবি ফল বিশেষজ্ঞদের। এর আবাদের প্রসার বাড়ছে, কিন্তু একটি বিষয় হলো এই ফল দুটি খুব ক্ষণস্থায়ী এবং পতনশীল, খুব অল্প সময় টিকে থাকে। এখানে লিচুকে কেন্দ্র করে কোনো ধরনের প্রক্রিয়াজাত কোনো কারখানা এখনো স্থাপিত হয়নি। ফলে এটি যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটি আসলে প্রক্রিয়াজাত কারখানা ছাড়া সম্ভব নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফল ধারণ পর্যায়ে এটা ড্রপিং হয়েছে, গড়ে প্রায় 15 থেকে 20% ফল কিন্তু আমাদের ঝরে গিয়েছে। পুলিশ সুপার বলছেন, আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয়, তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ তদারকি এবং নজরদারি রাখছি, যাতে কোথাও কোনো রকম চাঁদাবাজি না হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 5400 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। সময় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সৌমাতা সরকার নিঝুম নামে 8 বছরের এক শিশু। শুক্রবার বিকেলে একটি হাউস বোটে ভ্রমণের সময় এই দুর্ঘটনা ঘটে। হাওরে গোসল শেষে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হাউস বোটের পেছন থেকে সামনে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত চলন্ত মেশিনের মধ্যে পড়ে যায় সে। হাউসবোটের মালিক জানান, সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করা হলেও শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত নিঝুম সিলেট মেট্রোপলিটন পুলিশের এসআই স্বপন চন্দ্র সরকারের মেয়ে। তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, স্ত্রী ও মেয়েকে নিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন খালিদুল। অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাতের কবলে পড়েন বাবা মেয়ে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের কটিয়াদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আজমিতা ইউনিয়নের ওখরাশালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির গোয়াল ঘরে গরুর খাবার দেওয়ার সময় শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হন প্রবাসী জাহাঙ্গীর হোসেন স্ত্রী খালেদা ডাক্তার বেবি। তাকে বাঁচানোর চেষ্টা করলে বিদ্যুতায়িত হন শাশুড়ি নেহারা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিরোজপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে মুক্তারকাঠের বলেশ্বর নদীর পাড়ে ফুল তুলতে গেলে শিশুটিকে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বৃদ্ধ আব্দুল গনি শিকদার। চিৎকার শুনে নির্যাতিত শিশুকে উদ্ধার করে অভিযুক্তকে আটক করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শিশুটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নরসিংদীতে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে বেলাপ পোড়াদিয়া সড়কের বটতলি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2টি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সোহান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অপর মোটরসাইকেলের 2 আরোহী আহত হন। তাদের মধ্যে একজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত 2 কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মাদারীপুরে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল কালকিনির ভুরঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভুরঘাটা বাজারে এসেছিল। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে আয়শাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনা ছড়িয়ে পড়লে প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টানা 10 দিন ঈদের বন্ধের পর ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল সহ সব শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকাল সকাল কারখানাগুলোতে প্রবেশ করেছেন শ্রমিকরা। বিস্তারিত জানাতে সাভারের ডিপিজেডের সামনে রয়েছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডে। আপনারা জানেন যে টানা 10 দিন বন্ধ থাকার পর কিন্তু শিল্পাঞ্চল সহ ডিইপিজেড কারখানাগুলো ইতিমধ্যেই কিন্তু উৎপাদন কাজ শুরু করার জন্য কিন্তু শ্রমিকরা কম্পাউন্ডে প্রবেশ করছেন। আপনারা জানেন যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে প্রায় 1 লক্ষাধিক শ্রমিক কাজ করে। এছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানাতে আরও প্রায় 15 লক্ষ শ্রমিক ইতিমধ্যেই কাজে যোগ দিবে বলে আমরা জানতে পেরেছি। শিল্প পুলিশ সূত্র আমাদেরকে জানিয়েছে যে মূলত 10 দিন কুরবানির ঈদ উপলক্ষে যে বন্ধ ছিল সেই বন্ধ কাটিয়ে শ্রমিকরা কিন্তু গতকাল এবং আজকেও দেশের বাড়ি থেকে আসছেন। বিশেষ করে যারা ঢাকা জেলার আশপাশে যাদের অবস্থান, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে অবস্থান, তারা কিন্তু ইতিমধ্যেই সরাসরি কারখানাতে কাজে যোগ দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে শিল্প মালিকরা জানিয়েছেন যে মূলত আজকে যেহেতু উৎপাদন ব্যবস্থার প্রথম দিন, তাই তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ বিভিন্ন কাজের দিকে তারা নজর দিয়েছেন। সেই সাথে কিন্তু শতভাগ উৎপাদন হয়তো আজকে হবে না, কিন্তু একদিনের মধ্যে তা পূর্ণ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। মূলত সাভার, আশুলিয়া, ধামরাই শিল্পাঞ্চলে আরও কিছু কারখানা রয়েছে, যেগুলোতে শুধু তৈরি পোশাক কারখানায় নয়, বিভিন্ন ধরনের চামড়া শিল্পজাত সামগ্রী সহ বিভিন্ন কিছু উৎপাদন হয়ে থাকে এবং তারাও কিন্তু আজ থেকে শিল্প কারখানাগুলো, বিশেষ করে শিল্প কারখানাগুলো উৎপাদন ব্যবস্থা শুরু করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। শিল্প পুলিশ সূত্রে জানিয়েছে যে এই উপলক্ষে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে নবীনগর, চন্দ্রা এবং ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু গাড়ির প্রচন্ড চাপ ছিল এবং যানবাহনগুলো চলছিল ধীর গতিতে। মূলত একযুগে কারখানাতে শ্রমিকরা যোগ দেওয়ার কারণেই কিন্তু সড়কগুলোতে ব্যাপক পরিমাণে গাড়ি যাতায়াত শুরু করে। এর ফলে কিন্তু এই যাতায়াতের ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল কোথাও কোথাও। তবে আমাদেরকে ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে যে মূলত 9টার মধ্যে এই সকল গাড়ির চাপ কমে যাবে এবং সেই সাথে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলে তারা জানিয়েছে। যেহেতু কারখানাগুলো দীর্ঘ 10 দিন পর খুলছে এবং এই কারণেই মূলত সড়কে এবং মহাসড়কে, শাখা সড়কে কিন্তু শ্রমিকরা সকাল থেকে বেরিয়ে আসে এবং তারা কিন্তু কাজে যোগদানের উদ্দেশ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দর্শক যে বিশেষ করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড যে রয়েছে, সেই ডিইপিজেডের 2টি জোন, অর্থাৎ একটি নতুন জোন এবং একটি পুরাতন জোন রয়েছে। সেই নতুন এবং পুরাতন জোন মিলিয়ে কিন্তু শ্রমিকরা কিন্তু কম্পাউন্ডে প্রবেশ করছে এবং একই সাথে কিন্তু বাইরে যে শিল্প কারখানা রয়েছে সেগুলোতে কিন্তু শ্রমিকরা প্রবেশ করছে এবং উৎপাদন ব্যবস্থা শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। তো সাভারের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড থেকে শ্রমিকদের কাজে যোগদান নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম সাভারে। নাটোরে শুরু হয়েছে মাসব্যাপী চামড়ার হাট। বিভিন্ন জেলা থেকে আসা সংরক্ষিত চামড়া কিনছেন ট্যানারির মালিকরা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন জেলার চামড়া পৌঁছায় এখানকার 1.5 শতাধিক আড়তে। নগদ টাকায় চামড়া কিনছেন ট্যানারি মালিকদের প্রতিনিধিরা। ত্রুটিমুক্ত লবণযুক্ত ছাগলের চামড়া 50 থেকে 120 টাকা ও গরুর চামড়া 800 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। টানা 1 মাস চলবে হাট। চামড়া নিয়ে আসছি ভাই, এখন নামাচ্ছি আড়তে, চাহিদা ভালো আছে। এই পথটা মোতাবেক বেচতে পারলে 2 পয়সা হবে ইনশাল্লাহ। কিনা এবং বেচার মাঝে যদি একটু আল্লাহ আমাদেরকে মুনাফা দেয় তো আমরা নগদ টাকাতে বিক্রি করে চলে যাবো। এটাই সরকারের যে বেঁধে দেওয়া দাম সেই অনুপাতেই বেচা কিনা হতেছে। এখন পর্যন্ত কোনো রকম সমস্যা দেখা দেয় নাই।